সালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ পুরকাস্ত, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, সেই আমিন রহমান এর কথা অবশ্যই মনে আছে, যিনি মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন এলাকায়, বিশ্বের বিভিন্ন এলাকায় মানুষ পাঠানোর ফন্দি করে প্রায় 200 মানুষের কাছ থেকে প্রায় 15 থেকে 20 কোটি টাকা হাতে নিয়েছিল। সেই আমিন রহমানকে পুলিশ গ্রেফতার করেছিল অনেক আগেই। কিন্তু গ্রেফতারের পর এখন পর্যন্ত যারা ভুক্তভোগী আছেন তারা কোনো সমাধান পাননি, যেটি ভুক্তভোগীদের দাবি। আমরা আছি এখন সিলেটের কোতোয়ালি থানায়, যেখানে ভুক্তভোগীরা আবারও জড়ো হয়েছেন তাদের অভিযোগ নিয়ে। আমরা কথা বলবো একজন ভুক্তভোগীর সাথে, সার্বিক বিষয়টা আসলে জানার চেষ্টা করবো, তো ওনারা আসলে কী চাচ্ছেন এবং ওনার মামলার কি অগ্রগতি হয়েছে। আমাকে একটু বলবেন আপনাদের বিস্তারিত কী হয়েছে, আপনারা কেন আবার জড়ো হয়েছেন? আমরা আসলে জড়ো হয়েছি ইনো আইয়া যে আমরার মামলা তো তদন্তাধীন, মামলাটা তদন্ত চলে। আর আমরা এখনো পর্যন্ত মানে পর্যাপ্ত পরিমাণ সুষ্ঠুভাবে এখন নিজরে বুঝ দেওয়ার মতো বা নিজে বুঝ পাওয়ার মতো কোনো ধরনের কোনো তথ্য বা ইনফরমেশন আমরা পাইলাম না যে জিনিসটা। তো আমরা প্রশাসনের উপরে আমরা সম্পূর্ণ আস্থা আছে, আমরা ভরসা আছে, আমরা জানি প্রশাসনের মাধ্যমে আমরা সুষ্ঠু একটা বিচার পাইব ইনশাআল্লাহ। তো এখন আসলে আমরা আইছি যে আমিনুর রহমান তো 1 নম্বর আসামি হিসাবে জেলও আসেন, তার লগে সহযোগী হিসাবে তানারও 2 ভাই আসামি আসেন, বুঝছেন নি। তো এখনও পর্যন্ত এই 2 আসামির মাঝে খেউরে গ্রেপ্তার করছেন না প্রশাসনে। তো আমরা প্রশাসনের কাছে দাবিটা লইয়া ইসলাম যে বাকি যে 2 আসামি বহাল তবিয়তে ঘুরাইয়া বেড়াইরা আর কি, তারারে অনতিবিলম্বে গ্রেপ্তার করিয়া আইনের আওতায় আনা হোক। তারার কাছ থেকে নিশ্চয়ই আমরা কোনো না কোনো তথ্য পাইমু বা কোনো না কোনো উপকৃত হইমু। তো আমরা তো ইনো শত শত ভুক্তভোগী আমরা আছি। প্রত্যেকর তো টাকা পয়সা তো আর 7.5 লাখ, 6.5 লাখ, 5.5 লাখ তো এই বেশিরভাগও দিছেন। হাতে গোনা কয়েকজন আসেন, 2-4 জন বা 8-10 জন আসেন, তারা 2 লাখ 3 লাখ করে দিছেন, কিন্তু 7.5 লাখ 6.5 লাখ করে বেশিরভাগও মানুষে দিছেন। আমি নিজেও 7.5 লাখ টাকা দিছি, বুঝছেন। তো এখন আসলে আমরা আইজ মামলার প্রায় 25 দিন অতিবাহিত হয়ে গেছে। এখনও পর্যন্ত আমরা পাসপোর্টের ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো তথ্য পাইছি না আর কি। তো আমরা যে মামলার যে আইও আসেন যতন চন্দ্র পাল, তার লগে আমরা একবার আলাপ করছিলাম। তো তাই না আমরা আশ্বস্ত করছেন যে জিনিসটা যে মামলার অগ্রগতির ক্ষেত্রে কনফিডেন্সিয়াল কিছু বিষয় আশয় আছে, যে বিষয় আশয়গুলো তাই না আমরা লগে এখন শেয়ার করতে পারতাম না। তার ইনভেস্টিগেশন টাইম আছে উইদিন 90 days, 90 দিন। তো 90 দিনের ভিতরে তাই তদন্ত করিয়া তদন্ত রিপোর্ট জমা দিতা। তো এর কারণে আমরা কোনো ধরনের কিন্তু বাট আমরা তো প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী, তো শান্তি পাইলাম না, অশান্তি। প্রত্যেকটা মানুষের টেকা দিছি, কেউ আছে জায়গা বেসিয়া দিছে, সোনা বেসিয়া দিছে, গড় বেসিয়া বিটা বেসিয়া মানুষের টেকা দিছে, বা ইলা ভুক্তভোগী হলেও আসেন, আমি নিজেও জায়গা বেসিয়া টেকা দিছি। তো এর কারণে আমরা প্রত্যেকটা মানুষ হইয়া জড়ো হয়েছি যে আমরা কোনো নি কোনো তথ্য পাই বা কোনো নি কোনো সুষ্ঠু বিচারের আমরা অগ্রগতি হওয়ার বা মামলা কতটুকু আগাইছে, কিতা পর্যন্ত আছে, আমরা কতটুকু লেট হইব বা কিলান কিতা করতাম পারবো, আমরা পাইমুনি আদৌ না পাইতাম না, এই জিনিসগুলা নিয়ে আমরা আসলে কষ্টের মাঝে আছি, যন্ত্রণার মাঝে আছি। যার কারণে আমরা থানাত আইছি আইয়ুর লগে মাতবার লাগিয়া। আমরা কিতা বিষয় আসে এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো আপডেট পাইলাম না। এই জিনিসগুলা বিশেষ করে আমরা পাসপোর্টগুলা, এই যে 150 প্লাস মানুষ, প্রত্যেকটা মানুষের একটা করে পাসপোর্ট, আপনি 150টা প্লাস পাসপোর্ট, এখন চিন্তা করে দেখো প্রতিটা মানুষ, ইলাও তো মানুষ আছেন যে হয়তো বা তারা অন্যদিকে আরও অগ্রসর হইবার লাগি চেষ্টা করবা বা ইলা নিয়ে করবা, কিন্তু এই পাসপোর্টের কারণেও পাররা না কোনো লাগান কোনো ইয়ে করতা, বুঝছেন না। তো এখন আমরা আসলে আপনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনের মাঝে কাছে দাবি রাখতাম চাই যে আপনারা যত দ্রুত সম্ভব এই জিনিসগুলা করিয়া এবং যে 2 আসামি বাইরে আসেন তারার অনতিবিলম্বে গ্রেপ্তার করিয়া আমরা সুষ্ঠু একটা সমাধান দক্ষা মহামান্য আদালতের কাছেও আপনার মাধ্যমে আমরা প্রার্থনা যে আমরা এতটা মানুষের আহাজারি বহুত বাইন আসুন সুইসাইড করবার লাগে অ্যাটেম্প্ট করা বারবার কইরা যে আমরা সুইসাইড করলিমু, আমরা বুঝাইয়া রাখলাম বারবার যে আপনারা সুইসাইডও জান না যান বাইলা কোনো কিছু জান না যান, একটা সমাধান নাই। কিন্তু এর বাদে মানুষ তো মানুষের জ্বালায় পারেন না, মানুষে কোনো লাখান কোনো কিছু করতে এরকম কত বই গেছে। এর কারণে আমরা চাইলাম যে এই জিনিসগুলো মহামান্য আদালতের কাছে আমরা আবেদন করলাম যে অনতিবিলম্বে আমরা এই একটা সুষ্ঠু বিচার দিয়ে আমরা টাকা কিন্তু আমরা কিলা পাইতাম, আমরা পাসপোর্ট আমরা কিলা পাইতাম, এই ব্যাপারে আমরা সাহায্য করবার লাগে আমরা আবেদন করলাম আর কি। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা একজনের সাথে কথা বলবো যিনি যার একটা অভিযোগ ছিল। আচ্ছা, আপনার একটা অভিযোগ ছিল ভিসা সংক্রান্ত, এই বিষয়টা একটু বলবেন আমাকে। ভিসা সংক্রান্ত যে অভিযোগটা আমরা ছিল, আমরা তো ফার্স্ট টাইম যখন তার সাথে ভিসা সম্বন্ধে আলাপ আলোচনা করি, তখন আমরা কিন্তু আসলে প্রত্যেকেই মানে ভিসা, ইউরোপিয়ান অনেক দেশের ভিসা বাংলাদেশ থেকে চেক করা যায় না।
তো এখন দেখা যাইতেছে মানে আমরা ধারণা করতেছি এবং জানতে পারতেছি ভিসাগুলা ফেক। এখন যদি ভিসা ফেক হয়ে থাকে, আমাদের যে বাংলাদেশ থেকে গভর্নমেন্ট সার্ভার থেকে একটা সিস্টেম আছে, নতুন আইনে আছে, মেইন পাওয়ার করা হয় যেটাকে বিএমআইটি কার্ড। তাহলে যদি ভিসা যদি ফেক হয়ে থাকে তাহলে মেইন পাওয়ার হয় কিভাবে? আমরা তো অনলাইনে ঘাটাঘাটি, গতকালকে রাত্রে আমরা সবাই প্রত্যেকে ঘাটাঘাটি করে দেখছি, যেটা যে আরএল নাম্বারটা দেওয়া আছে, আমরা অনেকগুলো আরএল, কিছু কিছু আরএল দেখা গেছে এখনো স্কুলের নামেও ওরা মানে মেইন পাওয়ার তৈরি করে ফেলছে। তো এটা কিভাবে সম্ভব মানে আমরা এখনো বিশ্বাস করতে পারতেছি না। আর এটা সুষ্ঠু তদন্তর দরকার। এগুলো আমরা দরকার হয় এই আরএল এর যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, এবং আমরা কিছু পিএফডি ফাইল যেগুলো আছে, ফাইলগুলো আমরা রেডি করে কালকে থানায় দেবো, এবং প্রয়োজনে আমরা আমাদের যে আমিও 3টা মামলা করছি, যে 3টা মামলার যে আমার উকিল সাহেব যদি কোর্টে উঠে তারে নিয়ে, তাহলে অবশ্যই আমি ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করার জন্য চিন্তা ভাবনা করতেছি। আর আমি বিনীতভাবে একটাই আবেদন করতেছি, আমাদের যে বিশেষ করে হচ্ছে মেইন দেশের একটা সম্পদ হচ্ছে, প্রত্যেকটা নাগরিকের একটা সম্পদ হচ্ছে তার একটা ন্যাশনাল আইডি এবং একটা পাসপোর্ট। তো পাসপোর্ট হচ্ছে একটা রাষ্ট্রের সম্পদ। তো আমাদের এই রাষ্ট্র সম্পদ, প্রত্যেকটা মানুষের রাষ্ট্রের সম্পদ পাসপোর্টটা এখন পর্যন্ত আমাদের হাতে আসে নাই, এবং আদৌ থানার কাছে আসছে কি, কোনো ধরনের খবর আসছে কি না তাও আমরা জানি না। তো আমরা মাননীয় আদালতের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের এই বক্তব্যগুলো যেন ওনারা একটু আমলে নেন, এবং আমাদের অনেকগুলা ভুক্তভোগী যারা আমরা আছি, প্রত্যেকের মানে প্রত্যেক একটা না একটা সমস্যা আছে, সবার পারিবারিক দিক দিয়ে চিন্তা করে আমাদের যেন সুষ্ঠু বিচারটা হয়, এবং আমরা যেন একটা সুন্দর সমাধান পাই। আর আমাদের মামলার আয়ুর সাথে আজকে দেখা করার কথা ছিল, উনি হয়তো কোনো অফিসিয়াল কাজে বাইরে আছে, হয়তো সন্ধ্যার পরে আমরা ওনার সাথে দেখা করব। ওনার কাছেও আমাদের এখান থেকে মিনতি, যাতে আমাদের সুন্দর একটা সুষ্ঠু সমাধান উনি আমাদেরকে দেন, আর মামলায় যাতে আমরা অগ্রগতি হতে পারি খুব দ্রুত, এটাই কাম্য। আমি একজনের সাথে কথা বলবো। আচ্ছা, মামলার যে অগ্রগতি বা মামলা আপনাদের পাসপোর্ট বা টাকার বিষয়ে প্রশাসনের সাথে কথা হয়েছিল কিনা, বা প্রশাসন আশ্বাস দিয়েছে কিনা আপনাদের? প্রশাসনের সাথে কথা হয়েছে, প্রশাসন আমাদেরকে আশ্বাসও দিয়েছেন, এবং আপনারা মিডিয়ার যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এই কারণে সবসময় আপনারা যখন এই প্রতারক আমিনুর রহমান আমাদের সাথে প্রতারণা করার পর থেকে আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, প্রতারককে গ্রেপ্তার করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখনও পর্যন্ত আমরা আমাদের পাসপোর্ট বা আমরা যে টাকাগুলো দিয়েছিলাম এগুলোর কোনো হদিস এখন আমরা পাই নাই। তো প্রশাসন আমাদেরকে সর্বশেষ বলেছেন ওনারা তদন্ত করতেছেন যে পাসপোর্টগুলা কার কাছে রাখছে, কোনো এজেন্সির কাছে দিছে কিনা বা ওনার কাছে আছে কিনা, বা 5 দিনের রিমান্ডে শুনছি সে স্বীকারোক্তি দিয়েছে। কী স্বীকারোক্তি দিয়েছে সেটাও আমরা এখনও জানি নাই। তো প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন এই বলে যে আপনারা আমাদেরকে একটু সময় দেন, আমরা ইনশাআল্লাহ দ্রুতই আপনাদের পাসপোর্ট এবং টাকাগুলো উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে, এই আশ্বাসটুকু আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন আমাকে একটু বলবেন? আমরা তো এখনও ন্যায় বিচারের আশাবাদী। বিশেষ করে আমাদের পাসপোর্টগুলো উদ্ধারের ব্যাপারে যে আমরা আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা সাগরের মধ্যে পড়ে আছি বোঝা যায়। কারণ আমরা থানায় বারবার প্রতিদিন আসছি, কিন্তু আমরা কোনো প্রতিকার পাচ্ছি না। আমরা জানি এ দেশে কোনো মানুষ অবৈধভাবে কোনো কাজ করলে তাকে ধরা হয়, কিন্তু উনি এখন শুনতেছি উনি আটাবেরও সদস্য নয়, ওখানে যে কাজ করেছেন, ট্রাভেলস খুলেছেন, কিন্তু জিন্দাবাজারের মতো সিলেটে প্রাণ কেন্দ্রে অবস্থান করে উনি অবৈধভাবে বসবাস করলেন। এখনও জানার পরেও যে দ্রুততার সাথে তাকে আইনের আওতায় আনার প্রয়োজন, যেটা সরকারিভাবে, এরকমও কিছু আমরা দেখতে পাই নাই। আমরা এরপরে বিএমইটি কার্ডের জন্য যে ফিঙ্গার দিলাম, এটাও দেখি সরকারি আন্ডারে একটা অফিসে দিলাম এই উপশহরে। আবার ট্রেনিংও দিলাম, যেটা এটাও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। এগুলাও তো আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নিশ্চয় সব কিছু তার বৈধ আছে। এখন সরকারি লেভেলে এত প্রতিষ্ঠানগুলা আমাদের সাথে অবৈধভাবে এই ব্যাপারে যদি করে থাকে, তাহলে অবৈধ কাজ করে থাকে, তাহলে তো সরকারে অটোমেটিকই তাদেরকেও ধরার কথা, কিন্তু আমরা এগুলোও দেখতে পাচ্ছি না। আর আসলে আমরা এক হিসাবে সাধারণ মানুষ, আমরা আইনের আশ্রয় কোনোদিন গ্রহণ করি নাই, থানা কোর্টে মামলায় আমরা যাই নাই, কিন্তু আমরা এই পরিস্থিতির শিকার হয়ে আসছি, যে কারণে আমরা এই বিভাগে আমরা পুরাভাবে অবহেলিত হচ্ছি জায়গায় জায়গায়। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই যে যারা অবৈধ কাজ করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা। আমরা সাধারণ নাগরিক, আমাদের ফাস্টফুডগুলা এবং আমাদের জমি জমা দোকানপাট বিক্রি করা টাকাগুলা যেন আমরা পাই, সরকারের কাছে সৎ বিচারের আমরা দাবি করি।
ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমি একজন উনির সাথে একবার কথা বলবো। আচ্ছা, আপনি কিছু বলতে চাচ্ছিলেন। ভাই আমি বিএমইটি কার্ডের ব্যাপারে একটা জিনিস কইতাম চাইছিলাম যে আমরা যে বিএমইটি কার্ডগুলো দেওয়া হয়েছে এগুলো তো আসলে সরকারিভাবে দেওয়া হয়, যে বাংলাদেশ থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স যে কার্ডটা এগুলো দেওয়া হয়। তো আসলে এই বিএমইটি কার্ডের মাঝে যে আরএল নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে বুঝছেন, এই আরএল নাম্বারের মাঝে যেগুলো আছে আমরা বেশ কিছুদিন ইআরএল নাম্বারের কোনো হদিস পাইছি না। তো সম্প্রতি আমরা এই জিনিসগুলো পাইছি যে কয়েকজন ব্যক্তির নামে আরএল নাম্বার আছে, এর মাঝে একজনের লগে যোগাযোগ হয়েছে। তো তাই কইছেন যে তান এই নাম্বার ব্যবহার করিয়া ভুয়াভাবে কার্ডগুলো বানাইছে। তো আমরা আসলে আমরা যে যে ট্রেনিংটা দিছিলাম 3 দিনের ট্রেনিং, বিএমইটি ট্রেনিং দেওয়ার পরে আমরা যখন ফিঙ্গার দিলাম গিয়া সরকারিভাবে উপশহর আমরা ফিঙ্গার দিছি গিয়া, ফিঙ্গার দেওয়ার পরে আমরা যে ছবিটা তুলছে বিএমইটি কার্ডও ছবিগুলোও আইছে ও ফিঙ্গার অনুযায়ী আমরা কার্ডটা আইছে। তাইলে কিন্তু আমরা মনে করতাম এই যে সরকারি যে অফিসটা খোলা এই অফিসটা কিতা বুয়া। এই জিনিসগুলা এই সরকারি অফিসটা কি যদি আমরা যে ছবি সম্বলিত যে আমরা যে অন্য যে ছবিটা তুলছে ছবি সম্বলিত আমরা যে কার্ড আছে, তাইলে আমরা এখন মনে করতাম যে আমরা যে এই অফিসটাও জড়িত এই ধরনের কোনো স্ক্যামর লগে। এই ব্যাপারে আমরা সুশাসন আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করলাম আর কি, বুঝছেন। ধন্যবাদ। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন, আমিন রহমান ট্রাভেলসের প্রতারিত যারা আছেন ওনাদের দাবি এই প্রতারককে সুষ্ঠু বিচারের আওতায় আনা এবং তাদের পাসপোর্ট এবং যে টাকা তারা দিয়েছিলেন সেটি অতি শীঘ্রই যাতে উদ্ধার করা হয় সেই বিষয়ে তারা আশা ব্যক্ত করেছেন এবং প্রতিদিনই তারা এখানে এসে জড়ো হন। আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম প্রতারক আমিন রহমানের বিরুদ্ধে যারা মামলার যে অগ্রগতির বিষয়ে যারা ভুক্তভোগী আছেন ওনাদের কথা আপনাদের শোনানোর চেষ্টা করছিলাম। বাংলা ভিউ লাইভ এখানে শেষ করছি। আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে দেখা হবে আপনার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথেই থাকুন।